ওয়েলকাম ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম ইন এ নিউ ভিডিও। আজকে আমরা যে প্রেজেন্টেশনটা দেখব সেটা হলো হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন আরও কিছু নামে পরিচিত, যেমন হসপিটাল ইনফেকশন অথবা হসপিটাল অ্যাসোসিয়েটেড ইনফেকশন অথবা ক্রস ইনফেকশন, নজোক্রিমিনাল ইনফেকশন। তাহলে আমরা যে সামনের দিকে আগাই, ডেফিনেশনটা কি হবে? ইনফেকশন ডেভেলপিং ইন পেশেন্ট ইন হসপিটাল or other healthcare facility after 24 hours of admission। তাহলে কি হলো? একটা পেশেন্ট হসপিটালে অ্যাডমিট হওয়ার পরবর্তীতে 24 আওয়ার্স পরবর্তীতে তার একটা নতুন কোনো উপসর্গ, নতুন কোনো সাইন সিমটম ডেভেলপ করলো। যেমন একটা রোগী যদি হসপিটালে অ্যাডমিট হলো পেটে ব্যথা নিয়ে, অথবা তার কোনো অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস নিয়ে কয়েকদিন মানে 24 আওয়ার্স পরে, মানে 2 দিন পরে তার যদি সাথে ঠান্ডা, কাশ অথবা জ্বর ডেভেলপ করে সেটা হসপিটালে থাকার জন্য, তখন আমরা সেটাকে কি বলবো? হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন অথবা ক্রস ইনফেকশন অথবা নজোক্রিমিনাল ইনফেকশন। তাহলে পুরো ডেফিনেশনটা কি? ইনফেকশন ডেভেলপিং ইন পেশেন্ট ইন হসপিটাল অর আদার হেলথ কেয়ার ফেসিলিটি আফটার 24 আওয়ার্স অফ অ্যাডমিশন হুইচ আর নট প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। মানে অ্যাডমিশনের টাইমে পেশেন্টের সে ডিজিজটা ছিল না, কিন্তু হসপিটালে অ্যাডমিট হওয়ার ফলে অন্য কোনো কজ নিয়ে সে অ্যাডমিট হয়েছিল। হসপিটালে অ্যাডমিট হওয়ার ফলে হসপিটালের কোনো কারণে, এনভায়রনমেন্টের কারণে, অথবা হসপিটালের বেডশিট হোক, ডাক্তার হোক, নার্স হোক, অন্য কোনো স্টাফ হোক, তার মাধ্যমে তার যে ইনফেকশনটা ডেভেলপ করবে সেটাই হলো হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। আমাদের দেশে 5 থেকে 15% পেশেন্টের হসপিটালে অ্যাডমিট হওয়ার পরবর্তীতে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন অথবা ক্রস ইনফেকশন ডেভেলপ করে। তাহলে একটা মেজর গ্রুপের এই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বা নজোক্রিমিনাল ইনফেকশন ডেভেলপ করতেছে। এই সম্পর্কে আমাদের পড়তে হবে এবং এটার কিভাবে আমরা প্রিভেনশন করতে পারবো সেটাও আমরা জানবো। আমাদের পরীক্ষাতে, মাইক্রোবায়োলজি পরীক্ষাতে এই টপিকটা অনেক বেশি কমন, ভাইভাতে হোক রিটেনে হোক অনেক বেশি আসে। ওকে, আমরা পরবর্তীতে আগাই। আচ্ছা, পরবর্তীতে অর্গানিজম রেসপন্সিবল ফর হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। তাহলে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের ক্ষেত্রে কি কি অর্গানিজম দায়ী? এই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের ক্ষেত্রে ব্যাকটেরিয়াল কিছু কজ আছে, ভাইরাল কিছু কজ আছে, আর হলো ফাঙ্গাল কিছু কজ আছে। ব্যাকটেরিয়াল কজ হলো স্টেফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন, স্টেফাইলোকক্কাস ইপিডার্মিটিস, ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেনেস, ইস্কেরিয়া কোলাই, ক্লেবশিলা, প্রোটিয়াস, সিডোমোনাস, নিউমোকক্কাইটা অনেক কমন। আর ভাইরাল কিছু কজ আছে, ভাইরাল কজ হলো রেসপিরেটরি ভাইরাস, আর হলো ফাঙ্গাল কজ হলো ক্যান্ডিডা এলবিকান্স। তবে আমাদের বর্তমান যে পরিস্থিতি এই 2020 সালে, সেটার ক্ষেত্রে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন সবচেয়ে বেশি কমন কজ হলো ভাইরাল কজগুলা, যে রেসপিরেটরি কজগুলা, যেমন রেসপিরেটরি সিনসাইটো ভাইরাস, এই করোনা ভাইরাস যে আমরা শুনতেছি, নিউমোনিয়া, টিবি হতে পারে, এইগুলা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন সবচেয়ে বেশি এখন কমন। করোনা ভাইরাস একটা রোগীর থেকে আরেকটা রোগী ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা রোগী যদি তার করোনা ভাইরাস পজিটিভ থাকে, সে যদি হাঁচি কাশি দেয়, সে যদি তার পার্সোনাল হাইজিন মেনটেন না করে, তার মাধ্যমে অন্য একটা পেশেন্ট যদি তার কাছাকাছি থাকে তার হইতে পারে, অথবা একটা ডক্টর, নার্স, হসপিটাল স্টাফ তার যদি করোনা ভাইরাস এফেক্টেড থাকে, সেটার থেকে সেই পেশেন্টটা অন্য কোনো ডিজিজ নিয়ে অ্যাডমিট হয়েছে কিন্তু তার করোনা ভাইরাস ডেভেলপ করতে পারে। ওকে, আমাদের এখন হলো কমন সোর্স অফ হসপিটাল ইনফেকশন। আমরা এতক্ষণ পড়লাম যে পজিটিভ অর্গানিজম, কোন কোন অর্গানিজম দায়ী হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের জন্য। এখন পড়বো এই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনটা কি কি সোর্সের মাধ্যমে, কি কি উৎসের মাধ্যমে হতে পারে। যেমন ফ্রম আনস্টেরিলাইজড অর কন্টামিনেটেড ইনস্ট্রুমেন্ট। আমরা যে হসপিটালে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করি, যেমন কোনো কিছু কাটার জন্য সিজার ব্যবহার করি, অথবা কোনো ড্রেসিং করার জন্য যে আটারি ব্যবহার করি, আমাদের গ্লোভসগুলা, এগুলা যদি কোনো কারণে কন্টামিনেটেড হয়, কোনো জীবাণু দ্বারা কন্টামিনেটেড হয়, অথবা প্রপার স্টেরিলাইজেশন না করা হয়, প্রপার জীবাণুমুক্ত না করা হয়, এই সেপটিক মেথড ইউজ করা না হয়, তাহলে আমাদের সেই ইনস্ট্রুমেন্ট থেকে অর্গানিজমটা সেই পেশেন্টের ছড়াইতে পারে। আবার হলো ফ্রম ডক্টরস অ্যান্ড নার্সেস। তাহলে একটা ডক্টর অথবা নার্সের যদি কোনো ইনফেকশন দ্বারা এফেক্টেড থাকে, সে যখন পেশেন্টটা দেখতে যাবে, পেশেন্টের কেয়ার নিতে যাবে, তখন তার মাধ্যমে ছড়াইতে পারে। ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়াইতে পারে, অথবা সে টাচ করলো সেভাবে ছড়াইতে পারে। তারপর হলো ফ্রম পেশেন্টস ওন্ড ইনফেকশন। একটা পেশেন্টের ওন্ড আছে,
একটা ঘা আছে, ক্ষত আছে, সেই ঘাটা ক্ষতটা আমরা ড্রেসিং করব। সেই যে ইনস্ট্রুমেন্ট দিয়ে ড্রেসিং করতেছি সেখান দিয়ে বা সেই সোয়াবটা যদি অন্য কারো পেশেন্টের গায়ে লাগে, সেই পাশটা যদি অন্য পেশেন্টের গায়ে লাগে, অন্য পেশেন্টের ওন্ডে গায়ে লাগে, তাহলে তার ইনফেক্টেড হওয়ার চান্স থাকবে। তারপর হলো একটা পেশেন্টের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকলো। এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকার ফলে তার ইউরিনে পাস সেল থাকবে, অর্গানিজম থাকবে, এই এস্কেশিয়া কোলাই থাকবে। এই অর্গানিজমগুলা আরেকটা পেশেন্টের ছড়াইতে পারে এই ইনফেক্টেড ইউরিনের মাধ্যমে অথবা ইনফেক্টেড স্টুলের মাধ্যমে ছড়াইতে পারে, যদি এনভায়রনমেন্টে খোলা অবস্থায় রাখে অথবা হসপিটালে যে পটগুলা ইউজ করে, ইউরিন পট, তারপরে স্টুলের জন্য যে পটগুলা ইউজ করে, সেই পটগুলা যদি ঢাকনা খোলা থাকে অথবা প্রপার ডিসপোজাল না করা হয়, তখন সেখান থেকে আরেকটা পেশেন্টের ছড়াইতে পারে। তারপরে ফ্রম এনভায়রনমেন্ট, যদি হসপিটালে যে কথাটা বলতেছিলাম, যে কোনো স্টাফের, যে কোনো ডক্টরের, যে কোনো নার্সের অথবা যে কোনো আরেকটা পেশেন্টের কোনো একটা ভাইরাস দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড থাকে, যেমন যদি করোনা ভাইরাস দ্বারা ইনফেক্টেড থাকে, সে যদি হাঁচি কাশি দেয়, সে যে প্রপার পার্সোনাল হাইজিন মেনটেন না করে, মাস্ক ব্যবহার না করে, তখন সে যে হাঁচি কাশি দিবে, সে তার হাঁচি কাশির মাধ্যমে এই ড্রপলেটগুলা এনভায়রনমেন্টে ছড়াই যাবে। সেই এনভায়রনমেন্ট থেকে আরেকটা অ্যানাদার পেশেন্টের এই করোনা ভাইরাস এফেক্টেড হতে পারে। তাহলে ফ্রম এনভায়রনমেন্টে কিভাবে ছড়ায় আমরা বুঝে ফেললাম। আর হলো প্রমিটিস। প্রমিটিস হলো হসপিটালের যে বেডশিট থাকে, বেড কাভার, তারপরে হলো পর্দা থাকে, ফার্নিচার থাকে, এইসব যদি আমরা ভালো করে এসেপটিক মেথডে, অ্যাসেপটিক মেথডে যদি আমরা প্রপার স্টেরিলাইজেশন না করি, তখন সেখান থেকে আরেকটা পেশেন্টের, যে পেশেন্টটা এই রোগটা দ্বারা এফেক্টেড ছিল না, তার ছড়ানোর সম্ভাবনা থাকে। ওকে, আমরা এখন দেখব প্রিভেনশন, কিভাবে আমরা এই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনটা প্রিভেনশন করতে পারি। আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা যে কোনো রোগ হওয়ার আগে আমরা যদি সেটার থেকে মুক্ত হতে চাই, যে ওটা হওয়ার আগে আমরা সেটার প্রিভেনশন নিব, এটাই সবচেয়ে ভালো। তাহলে আমরা যদি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের প্রিভেনশনগুলো জেনে যাই, তাহলে আমাদের হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন আমরা যে প্রথমে দেখে আসলাম 5 to 15% হওয়ার চান্স থাকে, সেটার থেকে আমরা সেই রেটটা আমরা কমাই নিয়ে আসতে পারবো। তাহলে প্রিভেনশন কিভাবে করব? মেইনটেন্স অফ প্রপার স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন প্রসিডিউর। তার মানে আমাদের যে স্টেরিলাইজেশনের প্রসিডিউরগুলো আছে, পরবর্তী ক্লাসে আমরা স্টেরিলাইজেশনের উপর লেকচার দেখব। ওকে, আমরা তাহলে স্টেরিলাইজেশনের যে প্রপার প্রসিডিউরগুলো আছে সেগুলো আমরা মেনটেন করব। তারপরে ইনফেকশনগুলো নষ্ট করার জন্য যে মেথডটা, এটা হলো ডিসইনফেকশন। তাহলে ডিসইনফেকশনের প্রসিডিউরগুলো আমরা মেনটেন করব। তারপর হলো অ্যাডপশন অফ ইফেক্টিভ এসেপটিক টেকনিক। আমরা যে হসপিটালের ফ্লোরগুলা, বেডশিটগুলা, পর্দাগুলা, জানালাগুলা, এগুলা যে আমরা এসেপটিক করি, মানে হলো এসেপটিক হলো অ্যাবসেন্স অফ ইনফেকশন করব, সেটাও আমরা প্রপার টেকনিক মেথড ইউজ করে তারপর করব। তারপর হলো রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক। আমরা অ্যান্টিবায়োটিক যত্র খেয়ে ফেলি, আমাদের প্রয়োজন না হলেও অ্যান্টিবায়োটিক খাই, অথবা আমাদের 5 দিন 7 দিনের কোর্স 1 দিন 2 দিন পরে ভালো হয়ে গেল ভাবি বাদ দিয়ে দিই। এর জন্য অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্ট হয়ে যায়, অ্যান্টিবায়োটিকগুলো কাজ করতে চায় না। এর জন্য এটা একটা দায়ী হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হওয়ার জন্য। এর জন্য আমরা অ্যান্টিবায়োটিকগুলো যতটুকু ইউজ করা দরকার, যে প্রপার মেথড ইউজ করা দরকার এবং প্রপার টাইম মেনটেন করা দরকার, যতদিন খাওয়া দরকার, ডোজ এন্ড ডিউরেশন, সেটা আমরা মেনটেন করব। তারপরে প্রপার হসপিটাল ওয়াস্ট ডিসপোজাল। আমরা হসপিটালের যে ওয়াস্ট প্রোডাক্টগুলো থাকে সেগুলো ডিসপোজাল করব প্রপার মেথডে, এগুলো আমরা সামনের কোনো লেকচারে দেখব। তারপরে প্রপার স্পেসিং অফ পেশেন্ট, একটা পেশেন্ট থেকে আরেকটা পেশেন্টের দূরত্ব মেনটেন করে রাখবো এবং একটা পেশেন্টের বেডে সহজে অন্য পেশেন্টের অ্যাটেন্ডেন্স অথবা ওই পেশেন্টের অ্যাটেন্ডেন্স বসতে দিব না, পেশেন্টের বেডটা আমরা ক্লিন রাখবো। তারপর হলো ডিটেকশন অফ কেরিয়ার অ্যান্ড হলো প্রপার ট্রিটমেন্ট। তাহলে আমরা কেরিয়ার মানে যে এই রোগটা বহন করতেছে, যে রোগটা বহন করে, যেসব রোগ ইনফেক্টেড ডিজিজ, যেগুলো ইনফেকশন ছড়াইতে পারে, একজনের মাধ্যমে আরেকজন ছড়াইতে পারে, কমিউনিকেবল ডিজিজ। আমরা তাহলে কমিউনিকেবল ডিজিজগুলো আইডেন্টিফাই করে ফেলবো আগেই, সেই পেশেন্টগুলারে আমরা স্ক্যানিং করে রাখবো, সেগুলাকে আমরা আইসোলেশনে রাখবো, আলাদা জায়গায় রাখবো এবং তাদের প্রপার যে ট্রিটমেন্টটা দরকার সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের যদি কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে, কোনো কথা বুঝতে অথবা কোনো জায়গায় কোয়ারি থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবো। পরবর্তী ক্লাসে আবার পরবর্তী কোনো টপিক নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।